যে প্রেরণা উনি কার কাছ থেকে পেয়েছিলেন সেগুলো একটু। হ্যাঁ, আমার মনে হয় ওনার প্রেরণার ব্যাপারটা আমি অত বেশি বলতে পারবো না। সাহিত্যিক ছাত্র ছিলেন, হয়তো তার থেকে বঙ্কিমচন্দ্র থেকে শরৎচন্দ্র থেকে সব কিছুই তো অ্যাফেক্ট করেই ছিল সে সময়তে। কিন্তু ওনার এই যে সুনন্দ জার্নাল থেকে পরে বোঝা গেল ম্যাচিওর লেখা কাকে বলে, এবং উনি সবসময় অন্যের থেকে আলাদা একটা পথ ফলো করতেন, পথ প্রদর্শক ছিলেন অন্যদিকে, এবং তার থেকে বোঝা যেত যে দুনিয়াতে কী হচ্ছে, সংবাদের মাধ্যমেই বা কী হচ্ছে, তো কিছুটা সাংবাদিক ঘেঁষা লেখাও দেখতে পেতাম আমরা। কিন্তু খুব বেশি কিন্তু উপন্যাসের দিকে আমরা অত বেশি যাইনি, কিছু কিছু ছিল আমাদের কাছে, কিন্তু সমগ্রগুলো তো আমরা অত বেশি রাখিনি। কারণ কী হয়েছিল, বাবার কাছ থেকে এসে পাড়ার যত দাদা দিদিরা সব কাকু একটা বই নিচ্ছি, দাদু একটা বই নিচ্ছি করে 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 আমরা পরে ভাই বোনেরা দেখলাম যে নারায়ণ কাকের একটাও বই আমাদের রাখে নেই। বাবা নিজের ভাইয়েরটা খুব উৎসাহিত, হ্যাঁ নিয়ে যা তোরা সব পড় করতে করতে বাঙালি আছে কখনোই ফেরত দেয় না কোনো বই, সেটা পরে বুঝতে পারলাম। তো সেই থেকেই আর কি। যাই হোক, তো একটু আপনার রসিকলালে আসি। আপনার যে রসিকলালে যে ওগুলো রম্য রচনা, তো রম্য রচনা ওই বই আমি দেখছিলাম যে কিছু ইন্টারভিউ আছে কিছু কিছু বিখ্যাত মানুষের, তো রম্য রচনার সঙ্গে এই তাদের ইন্টারভিউ যেগুলো আছে সেটা কিসের মানে সম্পর্ক কিসের? হ্যাঁ, না কি হয়েছিল মানে আমি তো বুঝতেই পারছো, আমি এই যে রসিকলাল সমগ্র বইটা বিশ্বতাল ব্যাকরণটা বলতে হয়, এটা লিখতে গিয়ে রম্যরচনা কিছু কিছু টাইটেল আমার আছে খুব মজা, যেরকম ধরো টেসে যাওয়ার চয়েস, বা বুকমার্ক, বা ঝিঙে পোস্ত রাঁধলেন বমশেল নায়িকা, এগুলো সব কিছু একটা মানে আছে। কারণ তখনকার দিনে দেখতাম 5-6 বছর আগের কথা বলছি, বম্বেতে যে একজন সায়েন্টিস্ট সে আবার পিয়ানো বাজায়, বা আইনস্টাইন ভায়োলিনও বাজায়, রাজা রামান্না নিউক্লিয়ার সায়েন্টিস্ট পিয়ানো বাজান। তো এটা একটা বিশাল গুণের মধ্যে পড়ে। তুমি আমাকে বললে না আপনি এত বড় প্রফেসর হওয়া সত্ত্বেও ইঞ্জিনিয়ারিং পড়ান, কিন্তু আবার সাহিত্যেও আছেন, গানেও আছেন, তো একটুখানি যদি অন্য লাইনে যায় কেউ, সেটাকে নিশ্চয়ই বড় করে দেখায় হয়। তো সেরকমভাবে আমরা দেখতাম যে রানী মুখার্জি নাকি আজকে ঝিঙে পোস্ত রাঁধেছে বা বেগুন ভাজা করেছে, তখনকার দিন সেটা একটা বড় নিউজ। তো বাবা অত সুন্দর একটা মহিলা পরীর মতো সে নিচে নেমে আসতে পারে, এরকম একটা বংশের নায়িকা, সেরকম একটা, বা ওদায়াল বিচার করো, এরকম কিছু কিছু মজা মজা লেখার আমার কিছু টাইটেল ছিল, সব মনে পড়ছে না। কিন্তু ওদায়াল বিচার তো অখিল বন্ধু ঘোষের, হ্যাঁ সেটাকে সামনে রেখেই পুরোটা লেখা হয়েছিল। কিন্তু সেগুলো বিভিন্ন ক্যারেক্টারকে নিয়ে কিছু কিছু চোখের সামনে দেখেছি, ছোট ছোট গল্প তার মধ্যে অনেকগুলো ছিল, কিন্তু বেশিরভাগ ছিল অনেক কিছু ইন্টারভিউ। ধরো তোমার না সেটাকে পরে বলছি, প্রায় 30 বছর ধরে লেখাগুলো আমি লিখে গেছি, তাই কিছুটা অসংলগ্ন হয়েছিল। যেমন ধরো অনেক সময় তো পূজা সংক্রান্তে আমি একটা লেখা লিখলাম কারো ইন্টারভিউ নিয়ে, অন্য একটা পূজা সংক্রান্ত হয়তো আমি লিখলাম যে কোনো বিশেষ ইন্টারভিউ নিয়েছি অন্য কারণে, বা রম্যরচনায় দুখানা লিখে ফেলেছি, বা আমরা নাতনিকে নিয়ে ছড়া লিখেছি, ছুটকিকে নিয়ে। তো এরকম ধরনের অনেক কিছু লেখা। তখন আমার জামাই বললো আমেরিকা থেকে যে বাবা আপনার এই সমস্ত লেখা কিন্তু এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনি যতই জেরক্স কপি পাঠান কেউ রাখবে না, সুতরাং দুটো মলাটের মধ্যে আবদ্ধ করে বইয়ের আকারে কম্পাইল করে ছেপে ফেলুন। তো এটা আমার অন্য বন্ধুরা, প্রফেসর বন্ধুরা আইআইটি খড়গপুরের অনেকে বলেছিল যে অমিত এবার তুমি একটা কাজ করো, অল্প পয়সায় খরচা করতে হবে, আমি তোমাকে এডিটিং হেল্প করবো কলকাতা থেকে, তুমি বোম্বেতেই থেকো, কিন্তু একটা বইয়ের আকারে বেরোবে। তাই জন্যে আপনি দেখবেন যে তুমি দেখবে যে পরপর যে এক ধরনের লেখা সেরকম কিন্তু নয়, কিছু রম্যরচনা, কিছু ইন্টারভিউয়ের লেখা, কিছু ছোট ছোট গল্প, আর কিছু কবিতা একসঙ্গে কোলাজ করে। আরেকটা জিনিসও আছে, চেষ্টা করেছেন ওটা যে পল্টু বিল্টু সিরিজ, ওরা টেনিদার নকলে পল্টু ভীষণ ওস্তাদ, সে যেন সব কিছুই জানে, সব জানতে বাঙালি যা হয়, আর বিল্টু বোকা বোকা টাইপের খুব সিরিয়াস স্বাস্থ্যবান উৎসাহী ছেলে একটি, তাকে দিয়ে যা খুশি করে যাচ্ছে পল্টু, আর বিল্টু সেটা শুনে শুনে, কিন্তু ব্যাপারটা হাসির খুবই। তো সেই হিসেবে এটা বেরিয়েছিল, তো তখনই এটা এই হিসেবে ছেপেছিল। তো এতে হ্যাঁ বলুন। না আর রসিকলালের আর কিছু? হ্যাঁ, তো রসিকলালে আমি ইন্টারভিউগুলোতে তোমাকে কয়েকটা বলতে চাই, ঠিক আছে? সেগুলোতে কিছুটা গান ভিত্তিক ইন্টারভিউ। ধরো প্রথমটাই বলছি, পুলকবাবু আমার বিশেষ বন্ধু হলেন। যখন আমি দেখতাম যে তখনকার দিনে আনন্দবাজারের সঙ্গে আনন্দ লোক প্রকাশিত, তখন জানি না হয় কিনা, এখনো হয়। আচ্ছা, আমি অত বেশি বাংলা পড়ি না ওখানে। তো তখন দেখতাম যে ওতে প্রচণ্ড নায়িকাদের ছবি নানা রকম ওটাকে অ্যাডভার্টাইজ করার জন্যে। তো আমি দু একটা আনন্দলোক পাতা উল্টালাম, আমার গিন্নি দেখতো ওগুলোকে। তো আমি বললাম বউ আর ভাবছে যে আমি হয়তো স্বল্পবাস নায়িকাদের নতুন করে দেখার চেষ্টা করছি, তা নয়। পুলকবাবু ওতে সিরিয়ালাইজ করতে শুরু করলেন
কি যেন কথায় কথায় যে গান হয়ে যায়, সামথিং লাইক দ্যাট, খুব সুন্দর। কথায় 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 যে রাত হয়ে কি কথা রাখলে বাকি, মান্না দে পুলবাবুর লেখা। তো আমি সেই টাইটেলেই লিখেছিলাম। তো পুলবাবু বললাম আপনার লেখাগুলো ভীষণ ইন্টারেস্টিং লাগছে, পরেরটা কখন আসবে ওয়েট করতে হচ্ছে, তো কি মনে হয় আপনার এই, তো ওনারা খুব ভালো লেগেছিলো। উনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন এত ছোটো ছোটো লেখাতে, পুরো বড় একটা ইনলাইন ভর্তি করে, যে অমিতবাবু আপনি বোম্বাই, চেন্নাই যেখান থেকে আমাকে ডাকুন আমি চলে আসবো। আর বম্বেতে প্রায়ই যাই, বিভিন্ন গানের এতেই যাই, কেউ হৈমেন্দ্র শুক্লাকে নিয়ে কোনো নওশাদের গান বা বাপি লাহিড়ির জন্য আর কারোর গান, বাবু শিবপ্রিয়র গান, আমাকে এখনও যেতে হয়। তো নেক্সট টাইম গেলে আপনার সাথে যোগাযোগ হবে। আমি বললাম পাওয়াইতে থাকি আমি, আইআইটির সামনে। তো ঠিক আছে। তো পরে এলেন বম্বেতে, দেখাও হলো, ওনার যে ফ্ল্যাটে যেতে বলছিলেন সেখানে গেলাম আন্ধেরিতে। তো উনি তখনও ঘুম থেকে জাস্ট উঠেছেন, আমি ঠিক টাইমে গেছি। তো উনি তাড়াতাড়ি কাঁপা কাঁপা হাতে সেই জল ফুটিয়ে টুটিয়ে কী করে চা বানাবেন, সে গরম জল ঢেলে ঢেলে টি ব্যাগ দিয়ে চাটা রাখা হলো, আড্ডা হলো। তারপরে উনি বললেন নেক্সট টাইম আপনার ওখানে আসবো। তা পাওয়াইতে আমার বাড়িতে গেলেন, দুপুরটা থাকলেন, কিছুটা গান গপ্প হলো। আর পুলবাবুর লেখা কিছু কিছু গান আমাকে গাইতেও হতো, মেয়েকে দিয়েও গাওয়ালাম কয়েকটা গান, ওনার ভালোও লাগলো। কিন্তু তার মধ্যে আমার অনেক কিছু প্রশ্ন ছিল ওনাকে কিছু কিছু গান নিয়ে, যেগুলো আমার একটু বিচিত্র লিখেছে, ওরই লেখা গান। কিন্তু ওনার বিষয়ে আমি লিখতে শুরু করতে এটাই বললাম যে বেগম আক্তারের আমল থেকে যিনি গানে কথা লিখেছেন, তার থেকে একেবারে লেটেস্ট বাংলা বই তখনকার দিনে বা পিলাহারি বা তখনকার কালের, এতটা একটা 30 বছরের সাকসেসের স্টোরি, কিন্তু তার মধ্যেও আমি তখন মনে মনে ভাবছি ওনাকে আত্মহত্যা করতে হলোটা কেন, গঙ্গাবক্ষে ঝাঁপিয়ে পড়ে। কারণ সেদিন সন্ধ্যাবেলা আমাকে জুহু থেকে আমার মারি শাশুড়ি ফোন করলেন, অমিত তুমি টিভি দেখো তোমার বন্ধু পুলকবাবু আত্মহত্যা করেছেন, মারা গেছেন। আমি বুঝতেই পারিনি কী বলছে খুবই প্যাথেটিক সেটা। আর সেটা বিষয়ে ঠিক কি জানি না, আমি খোঁজ নিইনি অবশ্য, যাই হোক আমাদের খুবই হ্যাঁ। তো পুলকবাবুর ব্যাপারে তো ওটা হলো কিছুটা, খুবই ভালো লাগতো ওনার সব কিছু লেখা কথাবার্তা। আর তারপরে অনেক সহজ সরলভাবে কথা বলতেন। পার্ক হোটেলে মিট করতাম আমরা মাঝে মাঝে, কলকাতায় আমি যখন আসতাম ওনাকে ড্রপ করে যেতাম হাওড়াতে ইত্যাদি। সলিলবাবুর ব্যাপারে আমি খুব উৎসাহী ছিলাম, কারণ পুলকবাবু চলে গেছেন কিন্তু তার সৃষ্টি থেকে গেছে এবং আগামী দিনে থেকে যাবে। এত সুন্দর কথা, এত সুন্দর গীতিকার। আর দু একটা কথা আমি এই জন্য বিশেষভাবে লিখেছিলাম যে ঠিক ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা ওই আমল থেকে সরে এসে অনেকটা আধুনিক মডার্ন কথা লেখা, ইউনো, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। তো এই যে একেবারে অন্য ধরনের কথা, হ্যাঁ, তুমি আর ঠিক সেটা নয়, কিন্তু আমি আর তুমি, চাঁদ আর তারা, আমি কাউকে নিন্দে করছি না। প্রণব রায়, গৌরী বাবু সরে আসে, শ্যামল গুপ্তরও খুব ভালো ভালো গান, প্রত্যেকে বিরাট বিরাট লোক, কিন্তু সরে এসে আধুনিকতম জিনিসে গানগুলোকে সাজিয়ে দেওয়া এবং বিভিন্ন দিক দিয়ে লেখা, সেটা অনেক বেশি পেয়েছি ওনার কাছ থেকে, যদিও অনেক গায়করা ওনার লেখা গান খুব একটা গাননি। তারপর আমি সলিলের কথা আসবো। তো সলিলের ইন্টারভিউ ফর্মে ঠিক যায়নি, কিন্তু ডাকতে গেছিলাম, আমি তখন রাঁচি শহরে চাকরি করি। উনিও তো একজন বিখ্যাত গীতিকার, সুরকার, তো ওনার বাড়িতে গেলাম, কলকাতার বাড়িতে, ফ্ল্যাটে। উনি একটা টাইম ঠিক করে ডেকেছিলেন, তো গেলাম, তখন কথাবার্তা হলো। কিন্তু যা বললেন উনি, সবিতা দিয়েও ছিল, সেটা আমাদের রাঁচির যে সেলের ইউনিটটা, স্টিল অথরিটি, মেকন, এসব নিয়ে আমি কালচার সেক্রেটারি ছিলাম। মজলিস বলে আমাদের ক্লাব ছিল, আর জার্নালটার নাম ছিল পদক্ষেপ। এটা আমরাই এডিটর ছিলাম প্রায় 8-10 বছর ধরে, বাংলা কালচার থেকে আমার ধরে রেখেছি। আপনি বিশ্বাস করবেন না, রাঁচিতে প্রচণ্ড ভালো স্ট্রং বাংলা ক্যারেক্টার আছে, অ্যাটিটিউড, ওরিয়েন্টেশন আছে এখনো। নিখিল ভারতের রাঁচিতে এখনো কালীমাটি বলে একটা ভালো ম্যাগাজিন বেরোয়, খুব ভালো মিনি পত্রিকা আর কি, এখনো বেরোয়, গান বাজনা তো হয়। তো সেখানে সলিলবাবুকে নিতে এসেছিলাম। সলিলবাবু দেখলাম আমি একটুখানি হলাম বলে আমাকে একটা বই দিলেন, নিজের লেখা কবিতার বই দান করলেন। তারপরে চিঠিপত্র চলতো, আমি তখন আমেরিকাতে পড়াচ্ছি, ইউনিভার্সিটি মিনেসোটায়। তো উনি বললেন আমার যাওয়ার কথা আছে, ছেলে আমার ওখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার, অমিতবাবু আসছি, দেখা হবে, কথা হবে। না আপনি একেবারে সরে এসছেন, আবার গান দেখেই না আজকাল, না একদম বিরোধ হবেন না, কি বলবো, অনুতাপ করবেন না, আমার গান নতুন করে আবার সবিতাকে দিয়ে দুটো রেকর্ড করাচ্ছি ইত্যাদি ইত্যাদি অনেক কথাই হলো।